আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেজর স্বামী গল্পের ৮ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। মেঘ ব্যথায় আর অপমানে মগজ গরম করে কাঁধার ভিতরেই বসে সজোরে চিৎকার করে পা ধুলাতে লাগলো। চিরচেনা পুরনো ঢাকার রঙে চেঁচিয়ে গলা জুড়ে দিল, কোন শালার বেটা এখানে পানি ফেলাই গেছে রে? হালার পুতুরে যদি একবার সামনে পাইতাম তবে আক্কেলে ভাস ভইরা দিতাম। হালার দেখা ইন্না কলার খোসা ফেলবি না, চোখ কি তোর পুটকি কিনতে আইছিল? মেঘ যখন অপমানে আপন মনে 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 সুখের কাদার ভিতর বসে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গালিগালাজ করছিল, ঠিক তখনই ওপর থেকে একজোড়া মজবুত ফর্সা হাত তার সামনে এসে বাড়ল। অপর থেকে এক গম্ভীর কিন্তু রসায়িক কণ্ঠস্বর ভেসে এলো, কি মিস কাদারা নিয়ে যা সন্ধ্যাবেলায় কাদায় পুড়িয়ে হাবুডুবু খেতে কেমন লাগছে আপনার? এমনিতেই মেঘু রেগে আগুন হয়ে আছে, তার ওপর আগুনে ঘি ঢালার মতো। অঙ্কুশ এই আগ বাড়িয়ে বলা টিটকিরি শুনে তার মাথার সব কয়টা রক একসাথে ধপধপ করে উঠল। সে কাদার ভিতর থেকে চোখ রাঙিয়ে দাঁড় কিরমির করে বলল, আপনারে বুঝাইতাছি কেবা লাগতাছে, দাঁড়ান। বলে মেঘু ঝট করে নিজের কাদামাকা হাতটা অঙ্কুশকে বাড়িয়ে দিয়ে সেই হাতটা খুব শক্ত করে খোপ করে ধরে ফেলল। অঙ্কুশ আর্মির লোক, সে খুব ভালো করেই মেঘুর মতলবটা বুঝতে পেরেছিল। চাইলে সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিতে পারত, কিন্তু সে নিজেকে সরালো না, বরং ঠোঁটের কোনো এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে মেঘুর দিকে গভীর চোখে তাকিয়ে রইল। মেঘু এক খাপা ভাগিনীর মতো অঙ্কুশের দিকে তাকিয়ে সর্বশক্তি দিয়ে একটা জবরদস্তি টান মারল। অঙ্কুশ নিজের শরীরের ভারসাম্য ইচ্ছা করে একটু আগলা করে দিয়েছে, আর অমনি তাল সামলাতে না পারার ভান করে সেও স্টার্ট গিয়ে আশ্রে পড়ল সেই নোংরা কাদামাটির গর্বিত আর্মি সেই সিটফিটা মেজাজের দবদবে কালো টি-শার্টটা আর টার্জার 1 সেকেন্ডের কাদায় থুপ যুগ হয়ে গেল। সে নিজেই মিশে গেল সফল হয়ে কাদার মধ্যে দু পা ছড়িয়ে বসে খিলখিল করে হেসে উঠল। তারপর দু হাত দিয়ে পাশ থেকে আরো এক দলা কাদা তুলে নিয়ে রাস করে লেপে দিল অঙ্কুশের 2 ফর্সা গালে। হাসতে হাসতে বলল, এবার কেমন লাগতেছে? মেজরের কাদামাখা চেহারা খাইসা হইছে। অঙ্কুশ কিন্তু এইটুকু রাগ করল না, সে মুখে এক কৃত্রিম মিষ্টি রাগ দেখিয়ে কাদার মধ্যে মেঘুর আরো সামান্য কাছে ঘেসে গেল। মেঘুর দিকে কিঞ্চি ঝুঁকে আসতেই মেঘুর হাসি মাখা মুখটা 1 সেকেন্ডে লক হয়ে গেল। সে থতমত খেয়ে নিজের ভেজা ওন্নাটা চেপে ধরে কাপা গলায় বলল, কি করছেন আপনি? দূরে যান, আপনি দুষ্টামি আসল মজা বুঝতেছি। ধনীপতি অঙ্কুশ মেঘের পুনরায় ঢাকার কথাটাই নকল করে ফিসফিসিয়ে বলল, বলে সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের কাদামাখা শক্ত গলাটা আলতো করে কানে ঘষে দিয়ে মেঘুর নরম ভেজা গালে যেন নিজের গালের কাদাটা মেঘের গালের অপর দিল। মাসের পর মাস করা ট্রেনিং নেওয়ায় এক শক্ত পুরুষের গালের এমন আচমকা ও ঘনিষ্ঠ স্পর্শে মেঘুর পুরো শোলটা মুহূর্তের মধ্যে শিহরণ বয়ে উঠল। তার বুকের ভিতর যেন 1000 ড্রামা একসাথে বাজতে লাগলো। ভয়ে চেয়েও এক অদ্ভুত অচেনা নেশায় তীর করে কাঁপতে লাগলো মেঘুর গোলাপি ঠোঁট যুগল। অঙ্কুশ কাদার মাঝে এত কাছ থেকে মেঘুর সেই কাঁপতে থাকা ঠোঁট আর তার নিজের অতল মায়া দেখে নিজের ভিতরের পুষটাকে কোনো মতে সামলালো। সে মনে মনে একটা শুকনো ঢুক গিলে নিজে করা হুঁশিয়ার দিয়ে বিড়বিড় করে আউড়ে উঠল, খবরদার অঙ্কুশ, এই মেয়ের ঠোঁটের মায়ায় এখন একদম পড়িস না চান্দু। এই ডেফরেন্স মায়া তোর নিজের প্রেমের ঝালে একেবারে কুয়াত্তার নাক করে ছাড়বে না। চোখ সামলা অঙ্কুশ। মেজর বাড়ির সদর দরজায় তখন এক বিদায়ের সায়েন বাজছে। প্রথমে বাসে করে সবার খুলনা যাওয়ার কথা থাকলেও মেঘু বড় ভাই নোমান শেষ মুহূর্তে বড় একটা আরামদায়ক মাইকু ভাড়া করে দিয়েছে। দূরপাল্লা জার্নি তো মা বাবার যেন কোনো কষ্ট না হয়, মূলত সেই চিন্তায় এই ব্যবস্থা। তবে নোমান নিজেও ওদের সাথে যেতে পারছে না, সে পেশায় ডাক্তার, আর একটু আগে হসপিটাল থেকে একটা এমার্জেন্সি কল আসায় ব্যাগ গুছিয়ে সে তড়িঘড়ি করে ডিউটিতে চলে গিয়েছে। কি এক টেকনিক্যাল অপারেশন নাকি এসেছে, তাই বোন আর বাবা মাকে বিদায় জানানোর সময়টুকু তার ভাগ্যে জুটে নেই। কারদার বাড়ির বিশাল মেন গেটে গলে একে একে আবু সাত্তার, আলুয়া বানু ও অদ্র বেরিয়ে এসে গাড়ির দিকে এগাতে লাগলেন। পিঙ্কি বেগম আলুয়া বানুর হাত দুটো শক্ত করে ধরে ছলছল চোখে বললেন, আবার আসবে তো আপা? এভাবে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আলুয়া বানু পিঙ্কির হাতে আলতো চাপড় দিয়ে সান্ত্বনা সুরে বললেন, আসবো রে আসবো, তোরা এত মায়া বাড়ালে থাকা যায়? সুযোগ পেলে আবার ছুটে আসব। এদিকে গাড়ির দরজার কাছে মেঘু দুপাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কিঞ্জা আর মিথিলা। বাগানে
দিনের কায়দায় পরে ভূত সেজে গেলেও মেঘু এখন একদম ফ্রেশ হয়ে হালকা বেগুনি রঙের একটা সুতি সালোয়ার কামিজ পরে এসেছে। চুলে আলগা খোপা করা, মুখখানা একদম মায়াবী। মিথিলা মেঘের গাল টেনে দিয়ে ফিসফিসিয়ে বলল, আবার আসবি তো আমাদের কাছে? খুলনা যে নতুন ফ্রেন্ড মানিয়ে আমাদের এই ঢাকা বোনদের ভুলে যাবি না তো মেঘু? মেঘু ওদের এমন ব্যাকুলতা দেখে মন খুলে হাসল। কিঞ্জা আর মিথিলা বসেও ওর চেয়ে বড় হলেও একদিনে ওরা একদম সমবয়সী বন্ধুর মতোই মিশে গিয়েছে একসাথে। মেঘু ওদের জড়িয়ে ধরে বলল, একদম ভুলবো না, নিশ্চয়ই আসবো। আর শুধু আমি কেন, তোমরাও কিন্তু সময় করে আমাদের খুলনায় বাসায় আসবে, অনেক মজা করব আমরা। একে একে সবাই মাইকুটে উঠে বসলো। অদ্র সামনের সিটে আর মেঘু মা বাবার সাথে পিছনের সিটে গিয়ে জায়গায় নিল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে মেঘু জানালা দিয়ে মাথা হাত বের করে চিৎকার দিয়ে বাকিদের টাটা দিতে লাগলো। গাড়িটা ধীর গতিতে কায়দার বাড়ির গলি পেরিয়ে মেন রোডের দিকে এগিয়ে চলল। গাড়িটা চোখের আড়াল হতেই বাড়ির অন্য মেহমান ও বড়রা এক বুক দীর্ঘশ্বাস ফেলে আনন্দের দিকে পা বাড়ালেন। কিন্তু একজন চট করে ভিতরে গেল না। সে এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে মেঘুর ওই জানালা দিয়ে হাত নাড়ানোর দৃশ্যটা দেখছিল। আর সে কেউ নয়, স্বয়ং অঙ্কুশ। মেঘ চলে যাচ্ছে আর সে কায়দার বাড়ি বসে আঙুল চুষবে, তা তো হতেই পারে না। মেঘুর গাড়িটা হাওয়ের দিকে মোড় নিতেই অঙ্কুশ আর এক সেকেন্ডও দেরি করলো না। সে গ্যারেজ থেকে তার চরম প্রিয় ও অতি পারফেক্ট কালো কুসকুসে ব্লাইট বেন্টের সুপার বুটিক হাই পেমেন্টস বাইকটা স্টার্ট দিল। ইঞ্জিনের এক তীব্র গর্জন তুলে চোখের সানগ্লাস এঁকে সে চোখের পলকে কায়দার বাড়ির গেট দিয়ে গলিতে রাজপুত্রের মতো বেরিয়ে পড়ল। তাই মেঘমালা ঢাকার হাওড়ে ধরে খুলনার দিকে এগিয়ে যাচ্ছে। আর মির্জা অঙ্কুশ সেই ব্ল্যাক ডিবের বাইক নিয়ে মেঘের গাড়ির দিকে ঠিক পৌঁছে এক অদৃশ্য দূরপাল্লা প্রহরীর মতো পিছু নিল। মেঘু একদম জানতেও পারল না যে তার জন্য কোনো এক পাগল প্রেমিক আজ হাওড়ের বুকে পাগলা ঘোড়ার মতো তার গাড়ির পিছন পিছন ছুটে আছে। বয়সে যে তার থেকে গুনে গুনে 14 বছরের বড়, বাংলাদেশে আর্মি সেই রাজবাড়ী কঠোর মেজর অঙ্কুশ। সে কিনা আজ নিজের সব গম্ভীর্য বিসর্জন দিয়ে নিজের হাঁটুর বসে এক সপ্তম দোষীর প্রেমের হাবুডুবু খাচ্ছে। আচ্ছা, অঙ্কুশ কি মেঘুকে আগে থেকেই মনে মনে ভালোবাসতো, নাকি এই অল্প কয়দিনের চঞ্চলতা আর হটপিক পাঠানোর ফলে জ্বরটা ইদানিং এই অনুভূতি থেকেই তৈরি? মেজরের মনে সেই গোপন খবর বোঝা বড্ড মুশকিল বইকি। মেঘের মাইকুর পিছনে নিজের ব্ল্যাক ডেভিল বুক বাইকটা ঝড়ের গতিতে ছুটে যেতে যেতে অঙ্কুশের ঠোঁটের কোণে এক চিলতি মরিয়া হাসি ফুটে উঠল। সে হাওয়েরে শাসা বাতাসের বুকে বেশ জোরে বক্ত করে ফেলল তার মনের কিছু তীব্র অভোগ্য অনুভূতি। আজ তোকে যেতে দিচ্ছি, ঠিক 20 দিনের মাথায় তোকে আমার ঘুরে এনে তুলব, প্রাণ পাখি এনে তোকে সিক্ত করব আমার প্রেমের ভরসে। মাথায় ফুল ফ্রেশ হেলমেট পরা থাকার কারণে যদিও তার এই তৃপ্ত কথাগুলো বারবার হেলমেটের ভিতরের কাচের বাড়ি খেয়ে ফিরে এলো। হাওয়ের অন্য উন্মুক্ত বাতাস আর অতটা ছড়াতে পারল না। কিন্তু মেজরের এই রাজকীয় প্রেমের সাক্ষী হয়েই রইল ঢাকা খুলনা হাওরের দুই পাশে বিদৃষ্ট প্রকৃতি আর দুপুরের তৃপ্ত আকাশ। ওদিকে চলন্ত গাড়ির পিছনে সিটে বসে জানালার কাছের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে উদ্দাস চেয়ে আছে মেঘু। তার চোখের সামনে বারবার ভাসছে ওই একদিনের কাটানো সব ছোঁয়া স্মৃতি। কিন্তু সেসব স্মৃতি ভিড়ে কোনো এক অদ্ভুত কারণে মেঘুর মনে পর্দা হুট করে ভেসে উঠল অঙ্কুশের সেই গম্ভীর চেহারাটা। সুইমিং পুলের পাশে এক হাতে পুশ আপ করা সেই সুটাম দেহ, কমানো শরীর, কাদার গর্তে তার গালের সাথে নিজের গাল ঘেঁষে দেওয়া সেই তীব্র পুরুষালী আদর, আর ড্রেসিং টেবিলে আয়নায় আড়ালে দাঁড়িয়ে থাকা সেই তীব্র চোখের জোড়া। স্মৃতি মনে আসতেই মেঘুর ভিতরের মনটা কেমন যেন এক অজানা ব্যাকুলতায় শান্তি হয়ে উঠল। বুকের ভিতরে এক অদ্ভুত তোলপাড় শুরু হয়ে যায়, যার আসল মানে অনুভূতিটা এত 17 বছরের অবুঝ মেয়েটা নিজেই কিছু বুঝে উঠতে পারল না। আজকের সকালটা গত কয়েকদিনের মতো মুখরিত ও কুলুহরপূর্ণ হয়ে ডানা মেলে নেই। কারাদার বাড়ির বড় ঘরের দেওয়ালগুলো আজ কেমন যেন নিঝুম হয়ে আছে। হাতে গোনা কয়েকজন চেনা মানুষ ছাড়া আর কারো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। অথচ গতকাল পর্যন্ত এই বাড়িটায় এক ঝাঁকা ঝঞ্চল পাখির মতো দিনভরা কিচিমিচি শোনা যেত। মেঘেদের বিদের সাথে সাথে সেই চঞ্চলতা যেন এক নিমিষেই উধাও হয়ে গিয়েছে। সকাল সকাল নিজের পার্সোনাল জিম মেশে গিয়ে কঠোর ব্যস্ত হয়ে পড়েছে অঙ্কুশ। সে ঢন বেঁকে দিচ্ছে, যাকে খাঁটি ইংরেজিতে বলে পুশ আপ। অঙ্কুশ পূর্ণ
পুনরায় কেবল একটা ধূসর রঙের আরামদায়ক ট্রাউজার, দেহের উপভোগ সম্পূর্ণ অনাবৃত। এক টানে কঠোর ব্যায়ামের ফল তার সুরাম দেহ চওড়া দেহের পেশিগুলোতে ঘামের নোনা জল বিন্দু বিন্দু হয়ে সকালের আলোয় চিকচিক করছে। অঙ্কুশ পুশ আপ করছে ঠিকই, তবে তার কানে গুঁজে রয়েছে ব্লুটুথ হাই ড্রাউনের গান চলছে, বাহিরে থেকে কিচ্ছু শোনা যাচ্ছে না। সে নিজেই পুরোই মনোযোগ জিমের ওপর নিবন্ধন করেছে। ঠিক তখনই বিড়ালের মতো নিঃশব্দ পায়ে সেই ঘরে আগমন ঘটল সূচনার। তার পায়ের অঘ্রান্ত আটশার্ট, এক মডার্ন টি শার্ট আর ট্রাউজার, আর সেই টি শার্টের বুকের ওপর বড় বড় অক্ষরে লেখা রয়েছে কিসমে। অঙ্কুশ অবশ্যই এই সস্তা ফ্যাশন বা সূচির আগমনের দিকে বিন্দুমাত্রও খেয়াল ছিল না। সে নিজের কাউন্টারে ব্যস্ত, কিন্তু সূচির নুলুপ নজর গিয়ে আটকালো শীর্ষে অঙ্কুশের সেই গাম ভেজা চকচকে ফর্সা উন্মুক্ত পিঠের ওপর। মেজরের শরীরে নিখুঁত মাসল আর হাতের স্পষ্ট উঠায় মেনগুলো দেখে সূচির নিজের অবাধ্য লালসায় এক মশস্ত ডুব গিলল। সে আর লোভ সামলাতে পারল না। ধীর পায়ে এগিয়ে গিয়ে অঙ্কুশ নগ্ন চৌড়া পিঠের ওপর নিজের ফর্সা হাতের তালুটা রাখল। তার ওপর অত্যন্ত আরামদায়ক ও চওড়া গলায় বলল, আপনাকে আমি ভালোবাসি অঙ্কুশ ভাইয়া, খুবই ভালোবাসি। ইয়ারবাডসের কারণে সূচির মুখে ওই আদক্ষেতা মাইক কথাগুলো শিষ্যের কানে অবধি পৌঁছালো না। নিজের পবিত্র দেহে এক পরণীয় আকস্মিক ও অধিনায়কের স্পর্শ পেতেই তড়িঘড়িতে পোশাক ছেড়ে স্পোর মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল অঙ্কুশ। কানের ইয়ারফোনগুলো টেনে এক ঝটকায় ফ্লোরে ছুঁড়ে মারল সে। সামনে কামনার চোখে তাকিয়ে থাকা সূচিকে দেখা মাত্রই অঙ্কুশের ধারালো চুয়ার রাগে পাথরের খণ্ডের মতো শক্ত হয়ে গেল। কোনো বিচার করল না বা নারী পুরুষের বান্ডারি পুনরায় করে নিল। অঙ্কুশ নিজের সেই লোহার মতো শক্ত 5 আঙ্গুলে এক জোরদবস্ত থাপ্পড় বসিয়ে দিল রূপের অময়িকা অন্দর সূচির তুলতুলে ফর্সা গালে। ঠাস করে উঠায় সেই শব্দে পুরো জিম ঘরটা কেঁপে উঠল। আর্মি সেই দাবা হাতে চোরে বেগ সামলাতে না পেরে সূচি সিটকে গিয়ে পড়ল, মেঝেতে লুটিয়ে পড়ল। তার ফর্সা গালে মুহূর্তের মধ্যেই 5 আঙ্গুলের ছাপ বয়ে পড়ল। অঙ্কুশ এক খাঁচামুক্ত ভাগের মতো হুমকার চেঁচিয়ে দিয়ে উঠল, আর হাদার আমার অনুমতি ছাড়া আমার টাচ করলে তার দেহে থেকে মাথাটা আলাদা করে রাস্তায় নিয়ে কুকুর দিয়ে খাওয়াবো, মাইন্ড ইট। একে তো অঙ্কুশ এই পাথরের মতো হাতের দাবা মার্কা চর খেয়ে সূচির ঠোঁটের কোণে ফেটে রক্ত আসার জোগাড়। তার ওপর মেজরের এমন হুমকার শুনে অপমান আর তীব্র রাগে সূচির মাথার তালু অবধি ধপধপ করে জ্বলে উঠল। সে মেঝেতে বসে গাল চেপে ধরে চিৎকার করে বলল, এত কিসের অহংকার তোমার অঙ্কুশ ভাই? দেখতে সুদর্শন আর শ্বেতত্বকের অধিকারী রয়েছে বলেই তোমার এত দেমাক? এই আমি সূচি, আমার রূপের দেমাক তুমি দেখো নেই? আরে আমার একটা মাত্র চোখের ইশারায় ঢাকার হাজারটা বড়লোকের ছেলেরা আমার এক নজর পাওয়ার জন্য পিছনে কুকুরের মতো ছুটে আসবে। সেই সূচিকে কিনা তুমি আজ এভাবে অজ্ঞান করছো একটা কালনির জন্য? সূচির মুখের মেঘুর প্রতি সেই অবজ্ঞা আর নিজের রূপের অহংকার শুনে অঙ্কুশ ট্রাউজারের পকেট থেকে 2 হাত গুজে এক চরম ও তাচ্ছিল্যের হাসি হাসল। সেই সূচির দিকে কুসুত নজরে তাকিয়ে অভ্যন্ত ঠান্ডা কণ্ঠে বিষাক্ত গলায় বলল, ভুল ভাবছিস সূচি। যারা তোর একটা ইশারায় তোর পিছনে কুকুরের মতো ছুটে আসবে তারা তোকে ভালোবাসতে আসবে না, আসবে তোকে ছিঁড়ে খাওয়ার জন্য, তোর এই তুলতুলে শরীরটাকে এক রাতের জন্য উপভোগ করার জন্য। লালা ঝুলিয়ে লেলিয়ে যাবে বেটা ছেলেরা, আর তুই মনে মনে ঠিক সেটাই চাস। তা আসল কথাটা বলতো, পতিতার খাতার নিজের নামটা আসলো কবে থেকে? তুই কবে থেকে লিখিয়েছিস? 2 দিন আগে নাকি পরে? ঘৃণা কোনো নর্দমা কিট বর্জন করার মতো কথাগুলো ছুঁড়ে দিয়ে সূচির পাশ কাটিয়ে জিমঘর থেকে বেরিয়ে গেল অঙ্কুশ। রাগে ক্ষোভে আর চরম অপমানে তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।